দর্শক, স্বাগত আজ দুপুরে। আপনাদের সঙ্গে আছি আমি নুহাত সাও। সকল ভাষা শহীদ ও ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আজ দুপুরের আজকের আয়োজন। আজ থাকছে সংস্কৃতি বই বসন্তে, এনটিভি অনুষ্ঠান সূচি ও দুপুরের অতিথি। প্রথমেই থাকছে সংস্কৃতি। ভূমি আর্ট গ্যালারি ও শিল্পাঙ্গনের যৌথ আয়োজনে ভূমি আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে 12 জন শিল্পীর দলীয় চিত্রকলা প্রদর্শনী 12 স্টোরিজ। প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 8টা এই সময়ের প্রদর্শনী চলবে 20 ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হচ্ছে বাঙালির প্রাণের মেলা অমর একুশে বইমেলা 2025। ছুটির দিন ব্যতীত বইমেলা প্রতিদিন বিকেল 3টা থেকে রাত 9টা এবং ছুটির দিন বেলা 11টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকছে। অমর একুশে বইমেলা চলবে পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে। লেখক, পাঠক ও প্রকাশকের এই মিলন মেলায় আপনিও অংশগ্রহণ করুন। বই মানুষের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটায়। বুদ্ধিদীপ্ত, মুক্ত চিন্তা, আলোকিত মানুষ ও সুস্থ সুন্দর মননশীল জাতি গঠনে বই পড়ার বিকল্প নেই। প্রিয় দর্শক, অমর একুশে বইমেলা 2025-এ প্রকাশিত নির্বাচিত বই নিয়ে এবার আমাদের বিশেষ আয়োজন বই বসন্তে। প্রিয় দর্শক, আমরা আমাদের এই সেগমেন্টে অমর একুশে বইমেলায় প্রকাশিত 2টি বই সম্পর্কে জানাবো। রাফিদ আরিয়ানের প্রচ্ছদ ডিজাইনে বাতিঘর থেকে প্রকাশিত হয়েছে জুবায়ের ইবনে কামালের উপন্যাস যেই পাখি দেয় ধরা। আল নোমানের প্রচ্ছদ ডিজাইনে সৃজন থেকে প্রকাশিত হয়েছে কবি ও কথা সাহিত্যিক ডক্টর শফিকুল ইসলামের প্রবন্ধ গ্রন্থ বাতেনি বাতচিত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6টা 15 মিনিটে থাকছে বিশেষ টক শো সংলাপ প্রতিদিন। রাত 8টা 20 মিনিটে থাকছে রান্না বিষয়ক অনুষ্ঠান ফুড ক্যারাভান। রাত 9টা 30 মিনিটে থাকছে মোসাফির রনির পরিচালনায় ধারাবাহিক নাটক জোনাকির আলো। আমি কি সিংহের গুহায় গেছি? মনসুর, আমার না এইসব আর চিন্তা করতে ভালো লাগে না। চলো না আমরা আগের মতো হয়ে যাই। আগের মতো মানে? আগের মতো মানে তুমি একটা চাকরি করবা, সাধারণ চাকরি, মাস শেষে টাকা থাকবে না, টানাটানি থাকবে, তাও অনেক খুশি থাকবে, মুখে হাসি থাকবে। দেখো আশা, তুমি পারলেও আমি পারবো না, সরি। তাহলে তুমি কি চাও মনসুর? এই রক্তারক্তি হানাহানির মধ্যে থাকতে চাও? না, শান্তি আমিও চাই, কিন্তু এই পালিয়ে গিয়ে এইসব শান্তির আমার দরকার নেই। এই যে একদিন একটু বের হয়েছে মনসুর আর তোমার চেহারা পুরো পাল্টাই গেছে। রাত 11টা 30 মিনিটের সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার দুপুরের অতিথি। প্রিয় দর্শক, আমাদের আজ দুপুরের অতিথি লেখক জুবায়ের মিলন। শুভ দুপুর ভাইয়া। শুভ দুপুর, কেমন আছেন? খুব ভালো আছি, আপনাকে দেখে খুবই ভালো লাগছে। মনে হচ্ছে বসন্ত একেবারেই কাছে চলে এসেছে। আচ্ছা, বসন্ত তো আছেই, ফেব্রুয়ারি মাসের আরো একটি বিশেষত্ব হচ্ছে বইমেলা, আমাদের মহান ভাষার মাস। আমরা ভীষণ রকম গর্বিত যে বাংলা ভাষা নিয়ে, সেই ভাষা নিয়ে আপনি কাজ করছেন দীর্ঘদিন ধরে। এবং এবারের বইমেলা আপনি একটি বই প্রকাশিত হয়েছে যার নাম হচ্ছে মাথাহীন মানুষের দেশে। ভীষণ চমৎকার একটি নাম, একটু শুনি বইটা সম্পর্কে। এই বইটা এই মাথাহীন মানুষের দেশে নামকরণের পেছনে একটা কারণ আছে। প্রথমে দেখে আপনার মনে হবে যে মাথাহীন কেন? আমরা আমাদের মানুষের অবয়বে বাহ্যিকভাবে যে মাথাটি দেখি, আমি এই মাথা বলতে এই মাথাকে বুঝাইনি। আমি চেষ্টা করেছি মানুষের অন্তরে বা তার অভ্যন্তরে যে বিবেক, যে বোধ, যে বিবেচনা, সেইগুলোতে যখন আমরা মাথাহীন কাণ্ড দেখছি, তখন আমি সেই জায়গাটিতেই বলছি মাথাহীন মানুষের দেশে। আর দেশ বলতে শুধু আমি এই দেশকে বুঝাচ্ছি না,
কাঁটাতারহীন পুরো পৃথিবীকেই বলছি। বাহ, কি চমৎকার ব্যাখ্যা। মানে মাথা বলতে এখানে যে কোনো মানুষের চিন্তা করবার যে ক্ষমতা বা চিন্তা শক্তি সেটাকে বোঝানো হয়েছে। চিন্তা শক্তির মধ্যে আমাদের যে বিবেচনা বোধ, হ্যাঁ, আপনি প্রত্যক্ষ করলে দেখবেন সারা পৃথিবী জুড়েই আসলেই কি আমাদের মস্তিষ্কের সঠিক কাজ হচ্ছে, আমরা কি আসলেই কোনো বুদ্ধিসম্পন্ন কর্ম কি করছি? হ্যাঁ, করছে অনেকে, কিন্তু আমরা রাষ্ট্রীয়ভাবে, রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, পারিবারিকভাবে আমরা কি যথেষ্ট বিচ্যুতি দেখছি না, যেখানে আসলে মাথার সঠিক কর্মটি হচ্ছে না? সেই জন্যই তো আমাদের সারা পৃথিবীতে এত এত ঝামেলা, এত এত যুদ্ধ বিগ্রহ লেগেই আছে। মানে এটা একটি প্রশ্ন কিন্তু, তাই না? এখনকার সময়ের জন্য মোট 12টি ছোট গল্প নিয়ে আপনার এই বইটি প্রকাশ করেছে বিদ্যা প্রকাশ। একটু জানতে চাইবো যে 12টি গল্পের আসলে প্রেক্ষাপটটা কেমন? 12টি গল্পের প্রেক্ষাপট এই শিরোনামেই বলা আছে। আচ্ছা, মানে একই রকম বিষয়বস্তু বা প্রেক্ষাপট একই রকম। বিষয় হচ্ছে মূল তথ্যটি, শিরোনাম, পরিবেশন ভিন্ন রকম, চরিত্র ভিন্ন, তাদের চালচলন ভিন্ন, তাদের বক্তব্য ভিন্ন, বিষয় ভিন্ন হয়ে সেই বিষয়টি বলা হচ্ছে যে বিষয়টি হচ্ছে মাথাহীন। বাহ, আচ্ছা, এটি তো আপনার ছোট গল্পের বই। সাধারণত আপনার ছোট গল্পই কি বেশি লেখা হয়, বা অন্যান্য যে ছড়া বা কবিতা বা উপন্যাস এগুলোর দিকে মনোযোগটা কি একটু কম? না, ছোট গল্পই যে আমি মানে একাগ্রভাবে লিখছি তা না। আমার মূলত চর্চাটা শুরু ছড়া দিয়ে। একেবারে যখন কম বয়স ছিল, কোনো একদিন দিন তারিখ মনে নেই, কোনো একদিন হয়তো কিছু একটা লিখতে লিখতে হয়তো চলে আসছে, এরপর থেকে লেখা আর থামেনি। আচ্ছা, ছড়া দিয়ে শুরু, তারপর কবিতা লিখছি, কবিতার সঙ্গে সঙ্গে ছোট গল্প লিখছি। একই সঙ্গে আমি যখন আস্তে আস্তে বয়স বাড়ছে, বয়সের সঙ্গে সঙ্গে নানান দায় তৈরি হচ্ছে একজন মানুষ হিসেবে সমাজের প্রতি, রাষ্ট্রের প্রতি, সংসারের প্রতি, সব কিছু মিলে আমি কিছু কলাম লেখারও চেষ্টা করছি, ছোটদের গল্প লেখার চেষ্টা করছি, ছোটদের ছড়া লেখার চেষ্টা করছি। একইভাবে শিশুদের মানসিক বিকাশে আমাদের অভিভাবকদের সমাজের কি করার আছে ওই বিষয়ের উপরও নানান ফিচার লিখছি। ফিচারগুলো পত্রিকায় প্রকাশিত হচ্ছে, ম্যাগাজিনে প্রকাশিত হচ্ছে। আচ্ছা, তার মানে অনেক রকম মাধ্যমেই আপনার কাজ করা হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে যে আমি লিখতে পারছি, লিখছি, যখন যেটা ভালো লাগছে, যেটাতে আমি মনোবেদনা পাচ্ছি সেটা নিয়ে আমি লিখতে চেষ্টা করছি। সেটা কখনো গল্প, কখনো কবিতা, কখনো ছড়া, একটা মাধ্যম বেছে নিচ্ছি। তবে অল্প সময় যাবত আমি গল্পর চর্চাটা একটু বেশি করছি, কবিতাটা একটু স্থগিত রেখেছি। কবিতার বিষয়ে একটি বিষয়ভিত্তিক কাজ করার ইচ্ছে আছে, এই জন্য ওই বিষয়টার উপর পড়াশোনা করছি। আর এখন গল্প তো চলছি, তবে গল্পটা হুট করেই যে লিখছি তা না। এখানে যে গল্পগুলো আছে এগুলো আমার গত 7-8 বছরের চর্চা, বারবার পড়া, বারবার দেখা, যে অভিজ্ঞতার মধ্য দিয়ে এসেছি গত 7-8 বছরে এই গল্পগুলো তৈরি। অর্থাৎ কবিতা আমি যতদিন যাবৎ লিখছি, বলি যে গল্পটা আমি ততদিন যাবতই লিখছি, শুধু চিন্তাটা কখনো আমি কবিতায় দিচ্ছি, কখনো গল্পের মধ্যে দিচ্ছি। জি, মূলত চিন্তার প্রকাশ, সেটা ডিফারেন্ট মাধ্যমে হতে পারে। আপনার প্রথম বই স্বৈরাচারী দুঃখ ও বিবিধ, প্রথম প্রকাশিত বই 2022 সালে যেটা প্রকাশিত হয়েছে। আপনি তো ছোটবেলা থেকে লেখালেখি করছেন, তাহলে এত দীর্ঘ সময় নিয়ে বই প্রকাশ করা, এটা কেন? প্রকাশের বিষয়ে আমার একটু ভীতিই ছিল। ভীতি ছিল এই কারণে যে আমি একটা বই প্রকাশ করব, আমাদের দেশীয় প্রকাশনা শিল্পের যে অবস্থা, এতে একটা বই প্রকাশনী যখন প্রকাশ করে এর পেছনে বড় একটা অর্থ লগ্নি করতে হয়। আমার পেছনে কেন লগ্নি করবে? আমার পিছনে প্রকাশক কেন একটা মোটা অঙ্কের টাকা লগ্নি করবে? তারও তো সেটা ব্যবসা, যদিও সাহিত্যের বিষয়ে আলু পটলের মতো ব্যবসা না, কিন্তু তারপরেও তো একটা ব্যবসা। বইও তো একটা পণ্য এক হিসেবে যদি করি, তো তার টাকাটা তো উঠে আসতে হবে। আমি একজন অপরিচিত মানুষ, আমি নতুন লিখছি, আমাকে কেউ চেনে না, জানে না, আমার লেখা সম্পর্কে জানে না, আমি কি লিখছি। লেখকের নাম ধাম বড় বিষয় না, লেখার টেক্সটটা বড় বিষয়। এই টেক্সটটা তো আমাকে মানুষের কাছে পৌঁছতে হবে যে জুবায়ের মিলন এটা লিখছে, এই বিষয়ে লিখছে। এই ধারণা না থাকলে তারা আমার বইটা কেন কিনবে? আমার প্রচার প্রচারণা যতই হোক, 1বার 2বার 3বার পাঠকের হাতে বইটা যাবে, কিন্তু চতুর্থবার পাঠক কিন্তু এই বইটা আর নিতে আসবে না। আমার বন্ধু হয়তো নিয়ে গেল, তার যদি আমার টেক্সটটা ভালো না লাগে, আমার বক্তব্য যদি ভালো না লাগে, সে তৃতীয়বার চতুর্থবার সে এই বই নিতে আসবে না। সুতরাং প্রকাশনীর সেটা বিশাল একটা ক্ষতি। তা আমি চেষ্টা করেছি যে বইটা আমার লম্বা সময় নিয়ে হোক, আগে আমার একটা পরিচিতি হোক, আমার টেক্সটটা সম্পর্কে একটা তথ্য মানুষের কাছে যাক, আমি কি বলতে চাই, আমার লেখাটা কীরকম, এই তথ্যটা যাক, তারপর বই করি। এই করতে করতেই এটা লম্বা সময় চলে গেছে, এবং প্রথম বই যখন বের হয় তখন সম্ভবত আমার বয়স 40-এর কাছাকাছি। এর আগ পর্যন্ত আমি নানান পত্রিকায়
লিটল ম্যাগাজিনে, অন্যান্য জায়গাগুলোতে যথেষ্ট পরিমাণে লিখেছি। জি, তো স্বৈরাচারী দুঃখ ও বিবিধ, এটা মূলত কি নিয়ে বইটি? এটা মূলত বেদনার সূচক, সঙ্গে সামাজিকতার আরও কিছু বিষয় যুক্ত হয়েছে। স্বৈরাচারী দুঃখটা যেটা বললাম, বেদনার কথা বললাম। মানুষের জীবনে বেদনাটাও হয়তো কখনো কখনো এমনভাবে আসে স্বৈরাচারের মতো, যেখানে পরিত্রাণের পথ থাকে না, সেটাই বলার চেষ্টা করেছি। সঙ্গে আরও কিছু বিষয়ের কবিতা যুক্ত করাতে অন্যান্য শব্দটা যোগ করেছি। আচ্ছা, আর ঘন সাপের দেউড়ি, এটা আপনার দ্বিতীয় প্রকাশিত বই, দ্বিতীয় কবিতার গ্রন্থ। আচ্ছা, কাব্যগ্রন্থ লেখার সময় মূলত আসলে আপনার লিখবার যে ধরনটা, মানে সেটা আসলে কিভাবে আসে? কোনো একটি চিন্তা থেকে কবিতাটা তৈরি হয়, যে আপনি আগে থেকেই চিন্তা করছেন যে কোনো একটি বিষয়বস্তুকে নিয়ে কবিতা লেখা যায়, নাকি এটা অটোমেটিক একটা প্রসেস যেটা চলেই আসে কবিতার শব্দগুলো? দেখেন, এটা কবিতা বলেন বা যে কোনো লেখাই বলেন না কেন, আপনি গণিতের মতো একটা ছক আপনাকে কাটতেই হবে। আপনি যখন জীবন আচরণটাকে বৃত্তের মধ্যে ঘোরাবেন, অর্থাৎ জন্ম মৃত্যু মানুষ যখন বৃত্তের মধ্যে ঘুরে, এখানে একটা গণিত কাজ করে। আর এই গণিতটা যদি আপনি না মানেন, তাহলে আপনার ফেইলিওর হওয়ার সম্ভাবনা বেশি থাকে। অর্থাৎ একটা ছকের মধ্য দিয়ে আপনাকে যেতে হবে। কিন্তু এখন কবিতা কি ছকের মধ্যে চলে না, আপনার পরিকল্পনাটা ছকের মধ্যে চলবে এবং লেখাটা আসবে, সেটা কবিতা যাই হোক না কেন, লেখাটা আসবে যেইখানে আপনি ব্যথা পাবেন, সেইখান থেকে একটা লেখার সূত্রপাত হবে। এখন সেটা আপনি কী রূপ দিতে চান, কোন মাধ্যমে, সাহিত্যের কোন অঙ্গনে সেটা আপনি রূপ দিতে চান, সেটা আপনার ইচ্ছা। আচ্ছা, তার মানে এই কবিতা লেখার নির্দিষ্ট কোনো সময় থাকে না? কোনো নির্দিষ্ট সময় থাকবে না, নির্দিষ্ট চিন্তা ভাবনা থাকবে না। আপনাকে একটা হুট করে একটা জায়গায় হয়তো আপনি খটকা খেলেন, ব্যথা পেলেন, কিছু বলার ইচ্ছে হলো আপনার, সেই জায়গা থেকে কবিতাটার উৎপন্ন হলো। এরপর আপনি হয়তো ছোট্ট করে টুকে রাখবেন, এরপর একটা সময় সুযোগ মতো হয়তো এটাকে আপনি আরো বিস্তৃত করবেন, কথাটা বলবেন। কিন্তু বইটির নাম ঘন সাপের দেউড়ি, এটা কেন? ঘন সাপের দেউড়ি, এখানে সাপ শব্দটা আসছে। যদিও প্রাণী হিসেবে প্রত্যেক প্রাণী যেহেতু সৃষ্টিকর্তার সৃষ্টির সবকিছুই উত্তম, সাপেরও ভালো কিছু দিক আছে, মানুষেরও ভালো কিছু দিক আছে। সাপেরও খারাপ কিছু দিক আছে, মানুষেরও খারাপ কিছু দিক আছে। কিন্তু সাপকে আমি এখানে একেবারেই খারাপ দৃষ্টিতে দেখি নাই। কিন্তু আমাদের সামাজিকতার প্রচলনে সাপ বললে আমরা একটা ভয় অনুভব করি। এইটাকে শুধু আমি প্রতীক হিসেবে ব্যবহার করেছি, সাপকে আমি এখানে ব্যবহার করিনি, শব্দটাকে প্রতীক হিসেবে ব্যবহার করেছি। ঘন সাপ, যুথবদ্ধ অনেক সাপ, দেউড়ি, বারান্দা বা একটা ছোট অঙ্গন, এটাকে বুঝাচ্ছি। আমাদের সামাজিকতা আপনি বিচরণ করলে আপনি প্রতি ক্ষেত্রে এরকম সাপ দেখতে পারবেন। পরিবার, সমাজ, রাষ্ট্র, বিশ্ব, সব জায়গায় এই সাপের ফনাতলা একটা হিস হিস আছে। সুযোগ পেলে আপনাকে ছোবল দিবে। এরকম যে আপনি চলছেন, সাপের লেজে পাড়া দিলে সাপ আপনাকে নিশ্চয়ই আক্রমণ করবে। আপনার জীবন আচরণে আপনি কারো পায়ে পাড়া না দিলেও উল্টো ছোবল খাওয়ার সম্ভাবনা থাকে আমাদের এই সমাজে। আমি তাই বলতে চেয়েছি যে ঘন সাপের আমাদের পুরো ব্যবস্থাপনা এটা ঘন সাপের দেউড়ি। মানে আপনি যা বলতে চেয়েছেন বা লিখতে চেয়েছেন, আপনার চিন্তা ভাবনার জায়গাটা যে এত পরিষ্কার, সেটা শুনে আসলে ভীষণ ভালো লাগছে। দগ্ধা অথবা না গল্পের ছায়া, এটা একটা ছোট গল্পের বই। এটা ছোট গল্প, এটা প্রথম ছোট গল্প। মূলত আপনি ছোটবেলায় শুরু করেছিলেন ছড়া দিয়ে, তারপরে কিভাবে কবিতা নাকি ছোট গল্প, মানে আপনার যেই লাইফের যে জার্নিটা বা লেখক সত্তার যে জার্নিটা, সেটা কেমন ছিল? লেখক সত্তার জার্নিটা, এটা কোনো লেখকই খুব মসৃণ যায় না। তাকে নানান চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে আসতে হয়। আমরা স্বাভাবিক জীবনযাপন বলতে শুধু বুঝি একটা কাজকর্ম করা, খাওয়া, ঘুমানো। এর মধ্যে আমাদের যে কিছু দায় থাকে, পরিবারের প্রতি, সমাজের প্রতি, পুরো পৃথিবীর প্রতি তো আমাদের কিছু দায় আছে। আর তার কেন্দ্রে তো মানুষ, মানুষের প্রতি মানুষের কিছু দায় আছে। সে কর্মটি আপনাকে পালন করতে হবে। এখন বিষয় হচ্ছে আপনি কিভাবে পালন করবেন। একজন রাজনীতিবিদ, আমরা যদি সঠিক রাজনীতিবিদকে চিন্তা করি, সে মানুষের প্রতিনিধি হিসেবে একটা বড় স্থানে পেছনের মানুষগুলোর কথা বলার জন্যই সে প্রতিনিধিত্ব করে। ঠিক একজন লেখক প্রতিটি মানুষের, তার জীবন ব্যবস্থার, পুরো মানুষের জীবন ব্যবস্থার কিছু কথা বলার প্রতিনিধিত্ব করে। একজন লেখক সেই কথাগুলোই বলে। যেমন একজন রাজনীতিবিদ মাইক্রোফোনে কথা বলে, একজন লেখক তার লেখার মধ্যে তার কথাগুলো বলতে চায়। আচ্ছা, আমি যেটা জানতে চাইছিলাম যে ছড়ার পরে কবিতা নাকি গল্প, কোনটা লেখা হয়েছিল? এইটা ছড়ার পরে কবিতাতেই আসছি। কবিতা আমি লম্বা সময় কবিতার চর্চা করেছি, সেটা হতে পারে 15-18, একটা লম্বা সময় কবিতার এই চর্চা করেছি। এই কবিতার সঙ্গে সঙ্গে আমি গল্পটার চর্চাও করেছি। আমি চেষ্টা করেছি যে কবিতা তো একটা
ছোট অংশের মধ্যে মূল কথাটাকে বলতে হয়। আমি কখনো কখনো চেষ্টা করেছি ছোট কথাটাকে কি আমি বড় আকারে বলতে পারি কিনা, আরও বিষয় যুক্ত করতে পারি কিনা, আরও ব্যথা বেদনা আনন্দ উৎসব সেগুলোকে যোগ করতে পারি কিনা। সেই চেষ্টা থেকে আমি একটা সময় গল্প লিখতে শুরু করি। কবিতা লিখতে লিখতে আর মাঝে মাঝে আমি গল্পটাও চর্চা করেছি এই জার্নিটার সঙ্গেই। এবং গল্পটা চর্চা করতে করতে এখন মনে হচ্ছে যে আমি কি উপন্যাস লিখতে পারবো, আমি চেষ্টা করছি সেটাও করার। অর্থাৎ আমি একটা জায়গায় আটকে থাকতে চাই না, আমি চেষ্টাটা করতে চাই। আমার যখন যেটা ভালো লাগে আমি সেটাই করতে চাই। আমি কি শুধু কবি হতে চাই? না। আমি কি শুধু গল্পকার হতে চাই, শুধু ঔপন্যাসিক হতে চাই, বা শিশু সাহিত্যিক হতে চাই, বা তাদের যে জীবন আচরণের যে ফিচারগুলো লিখছি শুধু কি সেই ভাবনাতে থাকতে চাই? না, আমি লেখক, আমার যখন যা ভালো লাগে আমি তাই লিখতে চাই। আচ্ছা, কবিতা লিখবার সময়টা থেকে কি আপনার আবৃত্তি করবার যেই প্রবণতা বা সেই আগ্রহটা তৈরি হয়েছিল? এটা বলা যায় যে আবৃত্তি শিল্পী শিমুল মোস্তফার একটা অ্যালবাম আমি দেখি। ওই অ্যালবামটার মধ্যে 2টা কথা লেখা ছিল এবং শিমুল মোস্তফার একটা ছবি ছিল। প্রথমে এটা দেখে আমি আকৃষ্ট হই এবং যখন কবিতাগুলো শুনি একটা প্রমিত উচ্চারণের প্রতি আমার ভেতরে কাজ করে যে আমি কি এরকম পারবো বা এরকম কি পারা সম্ভব। তখন এই ইচ্ছা থেকে এবং শিমুল ভাইয়ের প্রতি একটা মানে যে দেখে যে মানুষকে ভালো লাগা, একটা অবয়ব প্রচ্ছদে দেখে যে ভালো লাগা, ওইখান থেকে আসলে আগ্রহ জন্মানো এবং একটা সময় আবৃত্তি অঙ্গনে আসা, একটা আবৃত্তি সংগঠনের সঙ্গে থাকা। দীর্ঘ কত বছর আপনি আবৃত্তি আবৃত্তির সঙ্গে সম্ভবত আছি 9 অথবা 10 থেকে। আমার সঠিক তারিখটা মনে নাই, 9 অথবা 10 হবে সম্ভবত। সেটা আমার 9-10 সালের দিকে, 2009 হ্যাঁ, তাহলে তো অনেকগুলো বছর হয়ে গেল। অনেকগুলো বছর। তাও আমার মাস্টার্স সম্পূর্ণ হয়েছে 2005-এ, 2 বছর চাকরি করলাম 7-এ। এরপরেই বোধহয় আমি দ্বিতীয় চাকরিতে যখন জয়েন করি তখন বোধহয় এই সরস্বতীর সঙ্গে আসা। আমার আবৃত্তি সংগঠনের নাম সরস্বতী। আচ্ছা, যেহেতু আমরা কবিতার কথা বলছি এবং আবৃত্তির কথা বলছি, আপনার কণ্ঠে আমরা শুনবো একটি কবিতা। একটা কবিতা শোনা যায়, তবে নিজের কবিতা তো নিজের মনে থাকে না। আমি এই দ্বিতীয় বইটা থেকে একটা আবৃত্তি করে শোনাই। হ্যাঁ, কবিতাটির নাম ভয়ঙ্কর সুন্দর দিনগুলি। ভয়ঙ্কর সুন্দর দিনগুলি এখন আর আমাদের আয়ত্তে নেই। আমাদের আয়ত্তে নেই মাছের মতো জীবন, পাখির মতো যাপন, প্রজাপতির মতো ঘর সংসার। অদ্ভুত কারুকার্যময় যে দিন ছিল সে দিন এখন আর আমাদের নেই। আমাদের নেই নদীর মতো তরঙ্গায়িত ঢেউ, স্রোতের মতো গতিধারা, স্বচ্ছ জলের মতো প্রতি ও প্রত্যাশা। কঠিন রূপময় দিনগুলি এখন আর আমাদের নেই। আমাদের নেই ঘাসের মতো সবুজ সরল রেখা, শিশিরের মতো সাদা পঞ্জিকা, উদ্যানের মতো বিস্তৃত উঠান। আমরা এখন জলে সাঁতার কাটতে পারি না, মাছেদের সাথে গল্প করতে পারি না, বকের ডানার সাথে দিগন্তে উড়ে যেতে পারি না। দারুণ পক্ষাঘাতে ধরেছে পচন, হাতে ও পায়ে, নখে ও নথে, মাথা ও মগজে। আমরা এখন ঘুড়ির মতো উঠতে পারি না। চারপাশে সুউচ্চ প্রাচীর তুলে দেওয়া হয়েছে প্রকারে প্রকারান্তরে। বেলুনের মতো একটু উড়েই ফুস করে চুপসে যাই। শিউলির মতো রাত না ফুরোতেই টুপ করে ঝরে পড়ি অঝরে অন্ধকারে। জ্যোৎস্নার মতো যে দিন ছিল, ধবল দুধের মতো যে দিন ছিল, গাই হরিণীর শরীরের মতো যে দিন ছিল, যে দিনগুলি একেবারেই ছেড়ে যায়নি, এখন আর আমাদের সেই দিনগুলি নেই। আমরা বিশ্ব বাষ্পে বেড়ে উঠছি, বিষাক্ত পারদ প্রস্তরে তৈরি হচ্ছে আমাদের শরীর, মন, মনন। আমরা তাই আকাশ দেখতে পারি না, পাগল করা পূর্ণিমার রাত দেখে জেগে থাকতে পারি না, সাগরের ডাক শুনে চোখে মায়াকোভস্কির ছবি আঁকতে পারি না। আমরা তাই লিওনার্দো ভিঞ্চির নাম মনে করতে পারি না জর্জ হ্যারিসন, স্টিভ ওয়াল্ডার, এলভিস প্রেসলি, কিটস, বাইরন। মনে করতে পারি না রবীন্দ্রনাথ, সুকান্ত, নজরুল, জীবনানন্দ। মনে করতে পারি না উজ্জ্বল সকাল, রোদাঙ্কিত মধ্য দুপুর, মাতৃদুগ্ধময় সন্ধ্যা, পিতার স্নেহের মতো নিবিড় রাত্রির কোরাস। মনে করতে পারি না
মনে করতে পারি না পিতার স্নেহের মতো নিবিড় রাত্রির কোরাস, মনে করতে পারি না, মনে করতে পারি না। বাহ, ভীষণ সুন্দর, খুব ভালো লাগলো ভাই আপনার সাথে কথা বলে। আজকে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে এসেছেন, সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইল। আপনার প্রতিও ধন্যবাদ, শুভকামনা। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন আজ দুপুরে @ntvbd.com এ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভির সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। শুভ দুপুর।